ছাত্রছাত্রীরা, বায়োলজি উইথ তনুশ্রীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি, খুব সোজা, ইন্টারেস্টিং, তার সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, বা যাই বলো না কেন। প্রাকৃতিক নির্বাচন কি? খুব সহজভাবে বলতে গেলে বলতে পারি, আমাদের পরিবেশ বা প্রকৃতি সর্বদাই একটু একটু করে পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তন হতে গিয়ে, ধরো 100 বছর আগে পৃথিবীর যেরকম ওয়েদার ছিল, শীত যেরকম ছিল, গরম ছিল, যেরকম বৃষ্টিপাত ছিল, সেরকম কিন্তু এখন আর নেই। 100 বছরের মধ্যেই আমি যদি তুলনা করে বলি, এখন কিন্তু সেই পরিবেশ কিন্তু নেই। 100 বছর আগের তুলনায় এখন কিন্তু পৃথিবী অনেক বেশি উষ্ণ হয়েছে, শীতকাল কমে গেছে। এই যে পরিবেশ পরিবর্তিত হচ্ছে, এর সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যে জীবেরা জীবন ধারণ করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, তো বেঁচে থাকতে পারছে, তারা প্রকৃতি দ্বারা নির্বাচন হচ্ছে। আর যারা পাচ্ছে না, তারা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এই যে প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে পরিবর্তিত পরিবেশে যারা বেঁচে থাকছে, এই ঘটনাকে বলছে প্রাকৃতিক নির্বাচন। আর যে সমস্ত জীব পাচ্ছে না, তারা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এই ন্যাচারাল সিলেকশনের কনসেপ্টটা কে দিয়েছিলেন? না, চার্লস ডারউইন দিয়েছিলেন। তিনি বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যতমের বেঁচে থাকা। মানে এই যে পরিবর্তিত পরিবেশে যে সমস্ত জীবেরা বেঁচে থাকছে, তারাই সেই পরিবেশে যোগ্য, আর যারা পারছে না, তারা পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক নির্বাচনের জন্য কিন্তু 4টে শর্ত প্রয়োজন। অত্যধিক হারে বংশবৃদ্ধি, মানে কোনো একটা জীবের পপুলেশনের বংশবৃদ্ধি বা রিপ্রোডাকশন রেট যদি ঠিক থাকে, দেখা যাবে তার ফলে যে অপত্যগুলো তৈরি হচ্ছে, তাদের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন, অর্থাৎ একই প্রজাতির জীবের মধ্যে অনেক আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখব। এখানে খরগোশ নিয়ে বুঝিয়েছে, ধরো খরগোশের বংশবৃদ্ধি হলো, দেখব একটা খরগোশ আমরা পেলাম সাদা, কিছু খরগোশ আমরা পাবো ব্ল্যাক কালারের, আবার কিছু খরগোশ আমরা পাবো গ্রে কালারের। এবার এই পরিবর্তিত পরিবেশের সাথে বেঁচে থাকার জন্য তাদের মধ্যে লড়াই হবে, নিজেদের মধ্যেও হবে। আবার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলছে, যাকে ডারউইনের ভাষায় আমরা বলতে পারি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেটা নিজেদের মধ্যেও হবে, আবার পরিবেশের সঙ্গেও কিন্তু হবে। নিজেদের মধ্যে কেন হবে? না, ধরো সাদা খরগোশটা, ধরো একটা জায়গায় 20টা খরগোশ আছে, তারা কিসের জন্য নিজেদের মধ্যে কম্পিটিশন করবে? খাবারের জন্য, তাদের থাকার জায়গার জন্য। যদি সবাই যদি অ্যাভেলেবেল খাবার পায় বা থাকার জায়গা যথেষ্ট পরিমাণে পায়, সবাই টিকে গেল। আর যখনই সেটা কমতে শুরু করবে, তখন প্রত্যেকটা খরগোশ চাইবে আমি আমার খাবারটা খাই, সেজন্য আর একটা খরগোশের সাথে মারপিট শুরু করবে। তো যে খরগোশটা এই প্রতিযোগিতায় জিতে গেল, সে টিকে গেল। এটা বলছে অস্তিত্বের জন্য সংগ্রাম আর যোগ্যতমের নির্বাচন। এই সুবিধা, ধরো এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে যে খরগোশের বৈশিষ্ট্যগুলো সব থেকে মানে খাপ খেয়ে যাচ্ছে, সেই খরগোশটা বেঁচে থাকলো, আর অন্য খরগোশগুলো কিন্তু থাকলো না। এই ক্ষেত্রে দেখো আলটিমেটলি এই গ্রে খরগোশটা, ব্ল্যাক আর সাদার মধ্যবর্তী গ্রে খরগোশটা বলছে বেশি পরিমাণে থেকে গেল। এই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদ। প্রাকৃতিক নির্বাচনকে প্রধানত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, আর একটা হচ্ছে ডিরেকশনাল বা একমুখী, আর একটা হচ্ছে ডিসরাপটিভ বা বিচ্ছিন্নকামী। এই প্রত্যেকটা সিলেকশন কি, সেটা গ্রাফের সাহায্যে আমরা বুঝে নেব। দেখো, যেটা আমরা বলছি যে স্টেবিলাইজিং সিলেকশন, এটা একটা দেখো গ্রাফ। এই এই এটা হচ্ছে অরিজিনাল গ্রাফটা। এখানে দেখো, এই গ্রাফের
থেকে এই যে ভিতরের দিকে যে গ্রাফটা গেছে সেটা এতটা স্পাইক করে উঠে গেছে, দেখো মধ্যবর্তী ভ্যালুটা কিন্তু স্পাইক করে উঠে গেছে। কেন উঠে গেছে? না, এই যে এই ধরনের সিলেকশনে কিন্তু মাঝামাঝি বা গড় বৈশিষ্ট্যযুক্ত জীবেরাই কিন্তু প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়। সেই জন্যই মাঝখানটা গ্রাফে তুলে দিয়ে বোঝানো হয়েছে। আর বাদ বাকি কিন্তু কমে যাও, ধরো খুব এক্সট্রিম, সেটা লোয়ার এক্সট্রিম হতে পারে বা আপার এক্সট্রিম হতে পারে, সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু প্রকৃতি বাদ করে দিচ্ছে। আর মাঝামাঝি বা গড় বৈশিষ্ট্য যুক্ত ক্যারেক্টারগুলো যে সমস্ত জীবের মধ্যে দেখা যাচ্ছে তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে। একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলতে পারি, মানুষের জন্মকালীন যে শিশুগুলো জন্মাচ্ছে তাদের ওজন যদি মোটামুটি ধরো 2.5 কিলো থেকে 3.5 কিলো থাকে, বলতে পারি আমরা একটা হেলদি বাচ্চার জন্ম দিয়েছি। কিন্তু খুব কম ওজন, এক্সট্রিম কম ওজন, ধরো যদি একটা 700 গ্রামের বাচ্চা জন্ম হয়, বা যদি একটা 6 কেজি 7 কেজি, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। তারা সার্ভাইভ করতেও পারে, নাও করতে পারে। বুঝতে পারা গেছে? এটা হচ্ছে স্থিতিশীল নির্বাচন। বোঝা গেল? এবার হচ্ছে একমুখী বা ডিরেকশনাল নির্বাচন। এক্ষেত্রে এটা যদি অরিজিনাল গ্রাফ হয়, দেখো গ্রাফটা আমরা দেখবো ডান দিকে শিফট করে গেছে। কেন গেছে? না, এক্ষেত্রে পরিবেশ দ্বারা কিন্তু যে কোনো একটা এক্সট্রিম ক্যারেক্টার বা চরম বৈশিষ্ট্য কিন্তু সিলেকশন হবে। সেটা আপার এক্সট্রিম হতে পারে বা লোয়ার এক্সট্রিমটাও কিন্তু হতে পারে। যদি আপার এক্সট্রিম হয় আর বাদ বাকি কি কিন্তু লোয়ার এক্সট্রিম বলো বা মাঝখানের ভ্যালুটা কিন্তু প্রকৃতি দ্বারা এলিমিনেট হয়ে যাবে। যেমন জিরাফের লম্বা গলা, উঁচু পাতা খাওয়ার জন্য জিরাফের লম্বা গলা নির্বাচিত হয়েছে। হুম। আর একটা খুব ভালো ডিরেকশনাল সিলেকশনের উদাহরণ আছে, সেটা আমি শেষে আর একটুখানি ইলাবোরেট করে আলোচনা করব। এবার আমরা বলতে পারি ডিসরাপটিভ সিলেকশন। ডিসরাপটিভ সিলেকশনে কি হচ্ছে? যখন প্রকৃতি কিছু একটা গড় বৈশিষ্ট্যযুক্ত ক্যারেক্টারকে বাতিল করে দিচ্ছে আর দুটো এক্সট্রিম ভ্যালুকে সিলেক্ট করছে, সেটা লোয়ার এক্সট্রিম হতে পারে আর আপার এক্সট্রিম, এই দুটো এক্সট্রিম ভ্যালুকে সিলেক্ট করছে। আর মাঝামাঝি, ধরো যদি খরগোশের ক্ষেত্রে বলি, যখন প্রকৃতি সাদা খরগোশটাকে আর কালো খরগোশটাকে সিলেক্ট করছে বা তারা পরিবর্তিত পরিবেশের সাথে বেঁচে থাকতে পারছে, কিন্তু যখন কিন্তু গ্রে কালারের যে খরগোশটা হচ্ছে বা ধূসর কালার, সে কিন্তু কোনো একটা পরিবেশে যদি মানিয়ে নিতে না পারে, তখন সে সেই পরিবেশ থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। এই ধরনের সিলেকশনকে আমরা বলবো ডিসরাপটিভ সিলেকশন। দেখো এটা যদি অরিজিনাল গ্রাফ হয়, তো এর মাধ্যমে দেখো এই লোয়ার এক্সট্রিম আর আপার এক্সট্রিম দুটোকেই পিকে দিয়ে করা হয়েছে। কেন করা হয়েছে? গ্রাফের সাহায্যে বোঝানো হয়েছে যে প্রকৃতি আপার এক্সট্রিম আর লোয়ার এক্সট্রিম দুটোকেই সিলেক্ট করেছে। যেখানে সিলেক্ট করছে সেটা হচ্ছে ডিসরাপটিভ। বোঝা গেল? দেখো স্টেবিলাইজিং গ্রাফটি কিন্তু যেটা ধরো অরিজিনাল গ্রাফ, স্টেবিলাইজিং সিলেকশনের অরিজিনাল গ্রাফের থেকে কিন্তু মাঝখানের ভ্যালুটা বেড়ে যাচ্ছে যে সিলেকশনে, সেটাকে বলছে স্টেবিলাইজিং। ডিরেকশনাল কি? একটা গ্রাফ সেটা ডান দিকেও সরে যেতে পারে বা বাঁ দিকেও সরে যেতে পারে। বাঁ দিকে কখন সরবে? যদি প্রকৃতি লোয়ার এক্সট্রিম ক্যারেক্টারটাকে সিলেক্ট করে, আর যদি তখন বাঁ দিকে সরে যায়। আর যদি প্রকৃতি আপার এক্সট্রিম ক্যারেক্টারটাকে সিলেক্ট করবে, তখন যদি ডান দিকে সরে যায়। বোঝা গেছে? এখানে কিন্তু যে কোনো একটা ক্যারেক্টারকেই প্রকৃতি সিলেক্ট করবে। আর ডিসরাপটিভ কি? এখানে কিন্তু প্রকৃতি একসাথে দুটো ক্যারেক্টারকে সিলেক্ট করবে, আপার এক্সট্রিম আর লোয়ার এক্সট্রিম। মাঝখানের ক্যারেক্টারটা আস্তে আস্তে প্রকৃতি থেকে এলিমিনেট হয়ে যাবে বা হারিয়ে যাবে। বোঝা গেল? এই যে আমি যেটা বলছিলাম যে ডিরেকশনাল সিলেকশনের একটা খুব ভালো উদাহরণ আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি? না, 1848 যখন শিল্প বিপ্লব হয়নি, অর্থাৎ এত কলকারখানা আসেনি,
তখন প্রকৃতি ছিল একদম কার্বন মুক্ত, একদম কার্বন মুক্ত পরিবেশে। কিন্তু যে বিস্টন বিটুলারিয়া বলে একটা মথ ছিল, সেটা কিন্তু দিব্যি বেঁচে ছিল। কেন না, ইংল্যান্ডের গাছের গুঁড়োগুলো লাইকেন দ্বারা আবৃত ছিল। এই লাইকেন আর হালকা রঙের ছিল। হালকা রঙের মথ কিন্তু সহজেই গাছের সাথে মিশে থাকতো আর শিকারী পাখিদের হাত থেকে কিন্তু রক্ষা পেত। আর কালো মথ যদি হতো, তাকে কিন্তু শিকারী পাখিরা খেয়ে নিত। এবারে হয়ে গেল কলকারখানা। দেখো এই ছবি দুটো থেকেই কিন্তু পিকচার দেখো আর এটা বুঝে নাও, দেখো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার 1848 সালের পর ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হলো, অর্থাৎ প্রচুর কলকারখানা শুরু হলো, আস্তে আস্তে পরিবেশে ধোঁয়া কালিতে কিন্তু গাছের লাইকেনগুলো মরে যেতে থাকলো। গাছের যে গুঁড়ি সেটা আস্তে আস্তে কালো বা ব্ল্যাকিশ রং নিতে ধারণ করলো। এবার এই ব্ল্যাকিশ গাছের গুঁড়িতে ওই কালো রঙের বিস্টন বিটুলারিয়া কার্বোনারিয়া যেটা ছিল, সেই মথটা আত্মগোপন করতে পারলো। তারা ওই শিকারী পাখিদের হাত থেকে রক্ষা পেতে থাকলো। আর যে মথটা হালকা রঙের ছিল, লাইট কালার মথ, কিন্তু তখন আর নিজেকে আত্মরক্ষা করতে পারছে না বা গাছের গুঁড়ির সাথে নিজের শরীরটাকে মিলিয়ে ফেলতে পারছে না। তখন সেই হালকা রঙের মথটা শিকারী পাখির দ্বারা মানে খেতে শুরু করলো শিকারী পাখিরা। তখন সেই হালকা রঙের মথটা আস্তে আস্তে কি হলো, এই যদি একটা গ্রাফ হয় ধরো, দাঁড়াও আমি দেখাচ্ছি, কোথায় দেখাবো, এইখানটা দেখায়। এই যদি একটা গ্রাফ হয়, তো গ্রাফে প্রথমে এই পজিশনে যদি ওই ব্ল্যাক মথটা থাকে আর এই টপে যদি হালকা রঙের মথটা থাকে, কিন্তু আফটার শিল্প বিপ্লবের পর পর কি হলো, ঠিক উল্টো হয়ে গেল। এই হালকা রঙের মথটা হারিয়ে যেতে থাকলো আর ব্ল্যাক মথটা একদম টপে যেতে থাকলো। অর্থাৎ এটা একটা খুব সুন্দর ডিরেকশনাল সিলেকশনের উদাহরণ। বোঝা গেল? এবার প্রাকৃতিক নির্বাচনের গুরুত্ব কি? বারবার বলছি, পরিবর্তিত পরিবেশের সঙ্গে কোনো একটা জীবকে বেঁচে থাকতে বা টিকে থাকতে সাহায্য করে। ইভলিউশন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই কিন্তু দীর্ঘ সময় ধরে যে কোনো একটা জীবের যে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তার ফলে একটা নতুন জীবের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ইভলিউশনের মূল কথা। হ্যাঁ, এই যে নতুন প্রজাতির সৃষ্টি, দীর্ঘদিন ধরে ন্যাচারাল সিলেকশনের ফলে একটা প্রজাতি থেকে আরেকটা নতুন প্রজাতি উৎপন্ন হচ্ছে, যারা পরিবর্তিত পরিবেশের সাথে বেঁচে থাকছে। এই হচ্ছে ন্যাচারাল সিলেকশন। হুম, ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। আমি আবার একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে আসবো। আজ এটুকুই থাকলো।